Welcome again in the Future Nurse 24 ইউটিউব চ্যানেল। গুড মর্নিং টু অল। আজকে আমি তোমাদের আরআরবি যে রেলওয়ে নার্সিং সুপারিনটেনডেন্ট হয় সেই সংক্রান্ত কিছু আপডেট দেব। অর্থাৎ আরআরবি রেলওয়ে নার্সিং সুপারিনটেনডেন্ট যে পোস্ট, সেই পোস্টে কিভাবে নিযুক্ত হওয়া যায়, কিভাবে চাকরি পাওয়া যায় এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, ভ্যাকেন্সি কত আছে এবং তার সাথে স্টাফিং প্যাটার্ন কীরকম বা জব ভ্যাকেন্সি বলো বা হচ্ছে স্যালারি কীরকম, কাজ কী করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই। অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন হয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাও। দেখো, এটা হচ্ছে 2024, ঠিক আছে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 4/2024, অর্থাৎ আগের বছরে কিন্তু এটা নোটিফিকেশানটা এসেছিলো এবং কোনো রকম এক্সাম বা কিচ্ছু আগের বারের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বা অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল কিচ্ছু কিন্তু এখনও এক্সাম হয়নি। দেখো, ওপেনিং ডেট ছিল কত না 17/8/2024 এবং ক্লোজিং ডেট ছিল কত না 16/9/2024, ঠিক আছে। আর ডেটস অফ মডিফিকেশন উইন্ডো ছিল 17/9/24 থেকে 26/9/2024 পর্যন্ত। এবার এই যে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে নার্সিং সুপারিনটেনডেন্ট হয়, এই নার্সিং সুপারিনটেনডেন্ট পোস্টটা নামটা শুনে তোমাদের অবাক হওয়ার কিছু নেই। এই পোস্টটাই কিন্তু হচ্ছে নার্সিং স্টাফ, অর্থাৎ আমাদের এখানে যে নার্সিং অফিসার বা নার্সিং স্টাফ ওয়েস্ট বেঙ্গলে হয় অ্যাজ এ গ্রেড 2 হিসেবে জয়েন হয়, সেটাই কিন্তু ওখানে নার্সিং সুপারিনটেনডেন্ট বলে বলা হয়। তো আমাদের যে এই আরআরবির কোথায় কোথায় তোমরা পোস্টিং পেতে পারো সেটা কিন্তু তোমরা অবশ্যই অনেকেই কোশ্চেন করো, অনেকেরই ডাউট রয়েছে যে কোথায় আমাদের পোস্টিং হবে। তো আমি যদি বলি, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 3টে আমাদের ব্রাঞ্চ রয়েছে আরআরবির, ঠিক আছে। একটা রয়েছে শিলিগুড়ি ডিভিশনে, একটা রয়েছে কলকাতা ডিভিশনে এবং একটা রয়েছে মালদা ডিভিশনে। এই 3টে ডিভিশনের মধ্যেই টোটাল আমরা যে দেখেছিলাম 713 ভ্যাকেন্সি ছিল। সেই 713 ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমরা 713টাই ভ্যাকেন্সিতে তোমরা এলিজিবল নয়। কারণ তোমরা কেউ যদি শিলিগুড়ি ডিভিশনে চুজ করো তাহলে সেই শিলিগুড়ি ডিভিশনের জন্যই তোমরা এলিজিবল। কেউ যদি মালদা ডিভিশনে চুজ করো মালদা ডিভিশনের জন্য এলিজিবল। আর কেউ যদি তোমরা কলকাতা ডিভিশনে চুজ করো কলকাতা ডিভিশনের জন্য এলিজিবল। ওকে। আর দেখো, এই পরীক্ষার মোড অফ এক্সামিনেশন কী আর কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় আর কী সিলেবাস রয়েছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, ঠিক আছে। দেখো, এলিজিবিলিটির মধ্যে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান কী রয়েছে এবং কোন কাস্টের জন্য কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগছে সমস্ত এই ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে দেখো, এজ লিমিট হতে হবে কি, এজ লিমিট কিন্তু এখানে একটা দেওয়া রয়েছে যে আপার এজ লিমিট আর লোয়ার এজ লিমিটের একটা ব্যাপার রয়েছে। এজ লিমিট ইজ অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025। দ্য লোয়ার অ্যান্ড আপার লিমিট প্রেসক্রাইব ফর ইচ পোস্ট আর ইন্ডিকেটেড অ্যাট প্যারা এততে দেওয়া রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এজ লিমিটের এখানে এজ রিল্যাক্সেশনেরও কিছু ব্যাপার রয়েছে। আর তোমাদের যদি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমি কোথায় কী রয়েছে সেটা বলে দিচ্ছি। তার আগে দেখো, এখানে বেশ কিছু তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। আর এখানে দেখো, এক্সাম মোডটা কিন্তু সিবিটি মোডে হয়, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হয়। আর তারপরে কী হবে, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান যদি ঠিকঠাক হয়ে যায়, অর্থাৎ তোমরা কে কোন কোর্স করে এসছো, কেউ 3 ইয়ার জিএনএম কোর্স করতে পারো, কেউ বিএসসি করতে পারো। এইগুলো এই যে তোমরা যে ডেটাটা দিচ্ছ সেটা সঠিক কিনা সেই ডকুমেন্টগুলোই তোমাদেরকে ভেরিফাই করা হবে। ওকে। আর তার সাথে পোস্টিং কোথায় দেওয়া হবে সেগুলো বললাম যে 3টে তোমাদের ব্রাঞ্চ রয়েছে, 3টে ব্রাঞ্চের মধ্যে সেখানে পোস্টিং দেওয়া হয়। আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে মেডিকেল ফিটনেস যদি হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের সেখানে পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। আর এরপরে দেখো রয়েছে এজ লিমিট হচ্ছে এজ রিল্যাক্সেশন যেটা থাকে সেটা তোমাদেরকে এখানে দেখো দেওয়া রয়েছে। এজ রিল্যাক্সেশন যদি এমনি রয়েছে হচ্ছে
তোমার হচ্ছে 43 বছর পর্যন্ত, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে তোমার 43 বছর পর্যন্ত। এবার 43-এর পরেও কি করে তোমরা 21 থেকে 43, ঠিক আছে। 18 হচ্ছে তোমার লোয়ার এজ গ্রুপ, আর হচ্ছে 43 হাইয়েস্ট এজ গ্রুপ। 18 হচ্ছে তোমার লোয়ার এজ গ্রুপ, আর 43 হচ্ছে হাইয়েস্ট এজ গ্রুপ, ঠিক আছে। এবার এই 43-এর পরেও কারো এজ রিল্যাক্সেশন রয়েছে। সেই এজ রিল্যাক্সেশনটা দেখো, যে যদি SC ST ক্যান্ডিডেটস হয় তাহলে হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। আর যদি OBC ক্যান্ডিডেট হয় তাহলে হচ্ছে নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস হয় তাহলে হচ্ছে 3 বছরের, মানে 3 বছরেরও সেখানে এজ রিল্যাক্সেশন পাচ্ছে। আর যদি এক্স সার্ভিসম্যান হয় উইথ অ্যাটলিস্ট 6 মান্থস কন্টিনিউয়াস সার্ভিস থাকে তাহলে সেখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছে। আর এক্স সার্ভিসম্যান OBC NCL যদি থাকে তাহলে 6 বছর, আর এক্স সার্ভিসম্যান ST SC থাকলে 8 বছর, ঠিক আছে। এরপর হচ্ছে PWD থাকলে হচ্ছে 10 বছর, 10 বছরের এজ রিল্যাক্সেশন। আর এছাড়া হচ্ছে PWD OBC থাকলে হচ্ছে 13 বছর, আর PWD SC SC থাকলে 15 বছর, ওকে। এছাড়াও দেখো UR EWS OBC SC ST এরকম করে 40, 43, 45 বছরের দেওয়া রয়েছে। তো এরপরে বলে দিই যে তোমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে না, তোমার হচ্ছে সেখানে জিএনএম বা BSCটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে তোমাদের বলে দিই এক্সামিনেশন ফিস কত। এক্সামিনেশন ফিসের মধ্যে দেখে নাও, এখানে ফর অল ক্যান্ডিডেটসের জন্য, ঠিক আছে, অল ক্যান্ডিডেটসের জন্য ডিস 500, যেমন হচ্ছে এখানে যে বলেছে আউট অফ দিস ফি অফ ডিস 500, ডিস 400 হচ্ছে কী হবে, শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন সিবিটিতে যদি অ্যাপিয়ার করো তাহলে ওই 500-র মধ্যে 400টা কিন্তু তোমার রিফান্ড করে দেওয়া হবে। আর এরপরে দেখো SC ST এক্স সার্ভিসম্যান আরও যারা রয়েছে তাদের ক্ষেত্রে কত হবে, তাদের ক্ষেত্রে সবার জন্য হচ্ছে তোমার 250 টাকা, ঠিক আছে। মাইনরিটিস, ট্রান্সজেন্ডার, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস, EBC, তারপর হচ্ছে EWS, এদের ক্ষেত্রে 250। আর এই 250 টাকাটাই পুরো হচ্ছে রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ তোমার ওই 500-র মধ্যে 400 টাকা রিফান্ড করা হবে যদি সিবিটিতে বসো, আর SC ST OBC EWS যারা রয়েছে তাদের 250 টাকা যেটা লাগছে, 250 টাকাটা রিফান্ড করা হবে যদি সিবিটিতে বসায়। আর মোডস অফ পেমেন্টটা হচ্ছে অনলাইনে হবে। এবং এখানে দেখো যে তোমার হচ্ছে সিলেবাস কী রয়েছে। যদি সিলেবাস নিয়ে বলি, সিলেবাস নিয়ে বলতে গেলে তোমার ওখানে কিন্তু নন নার্সিং আর নার্সিং পার্ট থাকে। নন নার্সিংয়ের কিছু পোর্শন থাকে আর নার্সিংয়ের কিছু পোর্শন থাকে। দেখো এই যে সিলেবাসে তোমাদের রয়েছে এটা পুরোটা একটা সিলেবাস রয়েছে। দিস সেকশন ওয়াইজ নাম্বার অফ কোশ্চেন্স অ্যান্ড মার্কস আর ডিটেল বিলো, ঠিক আছে। প্রথমত দেখো প্রফেশনাল অ্যাবিলিটিসে নাম্বার অফ কোশ্চেন থাকবে 70টা এবং মার্কস থাকবে 70 মার্কস, ওকে। তারপর জেনারেল অ্যাওয়ারনেসে যেটা GA, যেটা 10 মার্কস থাকবে আর 10টা কোশ্চেন থাকবে, ওকে। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এতে 10টা কোশ্চেন থাকবে 10 মার্ক। আর জেনারেল সায়েন্স GS-এ 10টা কোশ্চেন থাকবে 10 মার্কস। এরকম করে টোটাল থাকবে তোমার 100টা কোশ্চেন 100 মার্কস, ঠিক আছে। অর্থাৎ 100 মার্কসের কোশ্চেন একটা করে 1 নাম্বার ইচ কোশ্চেনের জন্য, এবং নেগেটিভ মার্ক কিন্তু থাকবে 1/3, ঠিক আছে। 0.33 নেগেটিভ মার্ক, মানে 3টে ভুল করলে 1 মার্ক তোমার ডিডাক্টেড হবে। আর এই যে 70 নাম্বার দেখছো, 70 নাম্বার থাকবে পুরো নার্সিং পার্ট থেকে আমাদের বিভিন্ন অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, সাইকোলজি, তারপর হচ্ছে ফার্মাকোলজি, তারপর সাইকিয়াট্রিক নার্সিং, মেডসাজ 1, মেডসাজ 2, তারপর পেডিয়াট্রিক, ঠিক আছে, মেন্টাল হেলথ, এই গাইনি, তারপর হচ্ছে কমিউনিটি, এগুলো থেকে। আর এই 10 নাম্বার যে 30 নাম্বার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10, জেনারেল রিজনিং থেকে 10, আর জেনারেল সায়েন্স থেকে 10 থাকবে, ওকে। আর এখানে দেখে নাও এক্সাম মোড তোমাদের বলে দিলাম যে সিবিটিতে হবে, আর এক্সামিনেশনে ইচ রং কোশ্চেনের জন্য 1/3 হচ্ছে মার্কটা ডিডাক্টেড করা হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কি না, নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে, অর্থাৎ রেলওয়ের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট, সেখানে তোমার আপার এজ লিমিট রয়েছে 43, লোয়ার এজ লিমিট রয়েছে 20, ওকে। আর এখানে লেভেল হচ্ছে 7, আর পে হচ্ছে মোটামুটি 50,000, 44,900, অর্থাৎ 50,000-এর কাছাকাছি থেকে কিন্তু স্যালারি থাকবে। আর তোমার দেখো কোয়ালিফিকেশান যদি বলি, মানে
এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে এখানে, দেখো ভালো লেখা রয়েছে, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি from a school of nursing or other institution recognized by the Indian Nursing Council or BSc Nursing. Note the Indian Nursing Council has also laid down certain special concession for the above courses in respect of auxiliary nurse, midwives and B grade nurses. ওকে, মানে বলা হচ্ছে তোমার আইএনসি বা ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ থাকে এইরকম নার্সিং কাউন্সিল বা এরকম ইনস্টিটিউট থেকে যদি তোমার 3 বছরের জিএনএম কোর্স করা থাকে বা বিএসসি নার্সিং করা থাকে 4 বছরের, যেটা ডিগ্রি কোর্স, আর একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স 3 বছরেরটা, তো সেইগুলো তোমার হচ্ছে এডুকেশনাল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এবং যদি এক্সপিরিয়েন্স নিয়ে বলি তাহলে বিএসসি নার্সিংয়ের কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এবং আপাতত পর্যন্ত দেখো এটা লাস্ট যে 2024 কিন্তু এটা হচ্ছে প্যারামিটার্স, তো 2024 সাল থেকেও কিন্তু জিএনএমের এখনও পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স লাগে না, মানে এখনও পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট চায়নি এক্সপিরিয়েন্সের। তাহলে তোমরা অ্যাজ অ্যান নন এক্সপিরিয়েন্স হিসেবেও জিএনএম রেজিস্ট্রেশন থাকলে তোমরা পরীক্ষাটা অ্যালাউ হতে পারবে এবং পরীক্ষা চান্স পেলে পাবে। এরপরে দেখো তোমার স্যালারি নিয়ে বললাম যে স্যালারিতে এখানে কিন্তু ভালোই রয়েছে, 44,900 মতো রয়েছে এবং এটা হচ্ছে লেভেল 7-এর। আর তার সাথে হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, যেমন সেখানে তোমার যে কোনো ওকেশন, দুর্গাপূজা, দিওয়ালিতে ছুটি পাওয়া যায়, তারপরে যে কোনো ফ্রি ট্রেন সার্ভিস মানে ফ্রি ট্রেন টিকিট পাওয়া যায় তোমার। তার সাথে সাথে আরও বেশ কিছু সুবিধা রয়েছে, কিন্তু ছুটি যেহেতু নার্সিং প্রফেশন ও ছুটি একটু এখানে খুব কমই পাওয়া যায়, মানে ছুটি এইমসের থেকে একটু বেশি তবু, কিন্তু মোটামুটি নার্সিং প্রফেশনে ছুটি কমই থাকে। আর কাজ বলতে গেলে বেসিক কাজ তোমরা সবাই জানো যে অ্যাজ এ নার্স সবাই হচ্ছে মানুষের সেবা করে, মানুষকে হিউম্যান নিডস কি দরকার, মানুষের কখন কি দরকার সেটাই হচ্ছে অ্যাজ এ নার্স হিসেবে কাজ করা। যেহেতু আমরা নার্সের ফুল ফর্ম জেনেছিলাম যে নোবেল প্রফেশন একটা, এটা হচ্ছে, আর এটা এখানে আন্ডারস্ট্যান্ডেবল, তারপর হচ্ছে আর দিয়ে হচ্ছে তোমার রেসপেক্টেবল নার্স একজন, তারপর সে হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করবে, ঠিক আছে, তারপর হচ্ছে সে মানুষের এমপ্যাথি বুঝবে। তো এইরকম করে হচ্ছে নার্সের আমরা ফাংশন জানি। কিন্তু এখানে আমরা কি দেখছি যে এখানে রেলওয়ে নার্স, ঠিক আছে, অর্থাৎ রেলওয়েতে তোমরা দেখেছো যে রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু একজন দুজন করে সেখানে আমাদের একটা মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে এবং সেখানে নার্স নিয়োগ করা হয়। তো সেইখানে শুধুমাত্র রেলওয়ের কর্মচারীরা কোনো কিছু ইনজিওর্ড হয়ে গেল বা কোনো দুর্ঘটনা ঘটলো, সেখানে তারা অ্যাডমিশন হয় এবং সেখানে তারা চিকিৎসা পায় এবং সেই চিকিৎসার প্রদান করায় এই নার্সের দ্বারা, ঠিক আছে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের কাজ। এছাড়াও ডকুমেন্টসের কাজ তো থাকবে অবশ্যই, যেহেতু নার্সিং প্রফেশন মানে ডকুমেন্টেশন একটা ভাইটালস ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবে, আর অবশ্যই সবাই শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।